আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-171 এর যে ভয়াবহ দুর্ঘটনাটা ঘটল 12ই জুন, খবরটা তো সবাই পেয়েছেন নিশ্চয়ই। হ্যাঁ, খুবই মর্মান্তিক একটা ঘটনা। আহমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল ফ্লাইটটা, বোয়িং 787 ড্রিম লাইনার। একদম। আর উড়তে না উড়তেই মানে টেক অফের প্রায় সঙ্গে সঙ্গে ভেঙে পড়ল। ঠিক দুপুর 1:38 নাগাদ টেক অফ করে, আর তার একটু পরে উচ্চতা ধরে রাখতে পারেনি প্লেনটা, সোজা গিয়ে পড়ল বিজে মেডিকেল কলেজের হস্টেলের উপর। আর প্রথমে একটু কনফিউশন ছিল, 300 জনের মতো বলা হচ্ছিল, কিন্তু পরে জানা গেল হ্যাঁ, পরে কনফার্মড হয়েছে যে বিমানের 242 জনের মধ্যে 241 জনই মারা গেছে, আর হস্টেল এলাকায় কমপক্ষে 28 জন। ভাবা যায় না। টেক অফ করলো 1:38-এ, আর তার মাত্র 30 সেকেন্ডের মধ্যেই সমস্যা শুরু। সবে 625 ফুট মতো হাইট নিয়েছে, তখনই নামতে শুরু করলো হু হু করে। পাইলট তো মেডে কলও করেছিলেন, কিন্তু তার প্রায় সঙ্গে সঙ্গে যোগাযোগ পুরো কেটে যায়। আর দুর্ঘটনাস্থলটা মেঘিনীনগর, ওটা তো এয়ারপোর্টের খুব কাছেই আর বেশ ঘনবসতিপূর্ণ এলাকা, তাই না? একদম। আর যেহেতু লন্ডনের ফ্লাইট মানে লং হল, ফুয়েল ছিল প্রায় 1,25,000 লিটার, সেই জন্যই এত বড় বিস্ফোরণ আর এত ভয়াবহ আগুন। হতাহতের যে তালিকাটা সেটাও তো বিরাট, 169 জন ভারতীয়। হ্যাঁ, আর 53 জন ব্রিটিশ, 7 জন পর্তুগিজ, 1 জন ক্যানাডিয়ান আর 12 জন ক্রু মেম্বার। গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও ছিলেন। মাটিতেও তো মূলত ছাত্ররাই মারা গেছেন, তাই না? প্রায় 28 জন, আর আহত 50-এর বেশি। এর মধ্যে অবিশ্বাস্য ব্যাপার হলো একজন বেঁচেও গেছেন, বিশ্বাস কুমার রমেশ, ব্রিটিশ নাগরিক। হ্যাঁ, শুনলাম বিমানের একটা অংশ নাকি ভেঙে যায়, আর উনি কোনোভাবে এমার্জেন্সি গেট দিয়ে হ্যাঁ, ওই জায়গা থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন। অলৌকিক বললেও কম বলা হয়। আচ্ছা, পাইলটদের অভিজ্ঞতা নিয়ে কি জানা যাচ্ছে? তারা তো বেশ অভিজ্ঞ ছিলেন শুনছি। ঠিক তাই। ক্যাপ্টেন সুমিত সাবারওয়াল, তার ছিল 8,200 ঘন্টা ফ্লাইং আওয়ার। তাহলে তো পাইলট এরার বা ভুলের সম্ভাবনাটা মানে প্রথমেই সেটা ভাবা একটু কঠিন, তাই না? এত অভিজ্ঞ যারা। টেক অফের একটা বেশ অদ্ভুত ছবি দেখলে মনে হবে যেন বিমানটা একই সাথে উড়তেও চাইছে আবার নামতেও চাইছে। মানে ডানা একদম সোজা, ল্যান্ডিং গিয়ার নামানো, অথচ বিমানের মুখটা আকাশের দিকে। হ্যাঁ, ছবিটা মানে কনফিগারেশনটা সত্যি বেশ অস্বাভাবিক। দেখুন, টেক অফের সময় সাধারণত বিমানের ডানার ফ্ল্যাপস আর স্ল্যাটস একটু নিচের দিকে নামানো থাকে। হ্যাঁ, কিছুটা বাঁকানো থাকে, তাই না? হ্যাঁ, প্রায় ধরুন 10-15 ডিগ্রি। এটা আসলে বাতাসকে নিচের দিকে ঠেলে বিমানকে উপরে উঠতে সাহায্য করে, মানে লিফট তৈরি করে। আচ্ছা। আর মাটি ছাড়ার প্রায় মানে সঙ্গে সঙ্গেই ল্যান্ডিং গিয়ার ভেতরে গুটিয়ে নেওয়া হয়, ড্র্যাগ কমানোর জন্য। কিন্তু এই AI-171 এর ক্ষেত্রে আমরা দেখছি ফ্ল্যাপস স্ল্যাটস একদম ভাঁজ করা, যাকে বলে ক্লিন কনফিগারেশন, মানে 0 ডিগ্রি। ঠিক তাই, ক্লিন কনফিগারেশন। তার উপর আবার ল্যান্ডিং গিয়ারও বাইরে নামানো। তাহলে তো সোজা হিসেব, লিফট কমে গেল, আর বাতাসের ধাক্কা মানে ওই যে ড্র্যাগ বললেন, সেটা অনেক বেড়ে যায়। একেবারে ঠিক। এই অবস্থায় উঠতে গেলে মানে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি গতি দরকার হয়, আর তার জন্য রানওয়েও অনেক লম্বা লাগে। আর সেদিন আহমেদাবাদে তাপমাত্রাও তো খুব বেশি ছিল শুনলাম, প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, প্রায় 40 ডিগ্রি। গরম বাতাসে তো এমনিতেই ঘনত্ব কম থাকে। As the temperature rises, the air becomes less dense, meaning wings, propellers, and engines don't perform as well. Imagine you're at an airport 5,000 feet above sea level on a hot day. Even though you're physically at 5,000 feet, your airplane will perform as if it's at 8,000 feet, needing more runway to take off. That's why pilots carefully calculate their takeoff distance before departure to ensure they can climb away safely. ফলে লিফট তৈরি করা আরও একটু কঠিন হয়ে পড়ে। সব মিলিয়ে পরিস্থিতিটা বেশ কঠিন ছিল। কিন্তু এই বোয়িং 787 ড্রিম লাইনার এ তো খুব শক্তিশালী ইঞ্জিনের প্লেন। তা ঠিক, ইঞ্জিন খুবই পাওয়ারফুল। তারপরেও কি এই ফ্ল্যাট উইংস মানে ক্লিন কনফিগারেশন আর খোলা ল্যান্ডিং গিয়ারের বাধা, এই ড্র্যাগ সামলানো এত কঠিন? শোনা যাচ্ছে প্রায় 3.5 কিলোমিটার লম্বা রানওয়ে ব্যবহার করেও নাকি বিমানটা যথেষ্ট গতি পায়নি। দেখুন, শক্তি যতই থাক, অ্যারোডাইনামিক্সের কিছু বেসিক নিয়ম তো মানতেই হবে। ফ্ল্যাপস ছাড়া আর গিয়ার নামানো অবস্থায় বাতাসের বাধা মানে ড্র্যাগ অনেক বেড়ে যায়।
এই কনফিগারেশনে নিরাপদে উঠতে যে বিপুল গতি দরকার সেটা সম্ভবত রানওয়ের শেষেও অর্জন করা সম্ভব হয়নি। আচ্ছা, ইতিহাসে কি এমন ঘটনা মানে ফ্ল্যাপস ঠিকমতো না খোলার জন্য দুর্ঘটনা এরকম কি আরও ঘটেছে? হ্যাঁ, দুর্ভাগ্যবশত ঘটেছে। যেমন ধরুন 2008 সালে মাদ্রিদে স্প্যানিয়ারের একটা ফ্লাইট টেক অফের পরপরই ভেঙে পড়েছিল। ও 154 জন মারা যান। তদন্তে দেখা যায় পাইলট ফ্ল্যাপস ঠিকমতো সেট করেননি, মানে চেকলিস্টে ভুল হয়েছিল। আর একটা টেকনিক্যাল সমস্যাও ছিল। সতর্ক করার অ্যালার্ম সিস্টেম যেটা পাইলটকে জানানোর কথা যে ফ্ল্যাপস সেট হয়নি, সেটা কাজ করেনি, নিষ্ক্রিয় ছিল। ভাবা যায়, মানে দুটো জিনিস একসাথে, পাইলটের ভুল আর সিস্টেম ফেলিওর। হ্যাঁ, আরেকটা ঘটনা মনে পড়ছে। 1987 সালে ডেট্রয়েটে নর্থ ওয়েস্ট এয়ারলাইন্সের ফ্লাইট। সেখানেও কি একই? হ্যাঁ, কারণটা প্রায় একই রকম ছিল। ফ্ল্যাপস সেট করা হয়নি, অ্যালার্ম কাজ করেনি, তার উপর আবার বিমানটা একটু বেশি লোডেড ছিল আর আবহাওয়াও বেশ গরম ছিল। সেখানেও 156 জনের মৃত্যু হয়। কিন্তু এই এয়ার ইন্ডিয়া AI-171 এর ক্ষেত্রে ঘটনাটা কি একটু আলাদা? কারণ এই বিমানটা তো আগেরগুলোর তুলনায় বেশ খানিকটা উঁচুতে উঠেছিল, প্রায় 625 ফুট। হ্যাঁ, উচ্চতাটা বেশি ছিল আর প্রায় 30 সেকেন্ড বাতাসেও ছিল। ভেঙে পড়ার আগে প্রায় 2.5 কিলোমিটার চলেও গিয়েছিল। তাহলে পার্থক্যটা কোথায়? কেন এটা বেশিক্ষণ টিকল? ঠিক এখানেই ব্যাপারটা একটু অন্যরকম লাগছে। এই পার্থক্যের একটা কারণ হতে পারে বোয়িং 787-এর ওর খুবই শক্তিশালী ইঞ্জিন আর বড় ডানা। আচ্ছা, হয়তো সেগুলোই সাহায্য করেছে। হয়তো ওই ভয়ঙ্কর কনফিগারেশনেও কিছুটা বেশি সময় ভেসে থাকতে সাহায্য করেছে। তবে আরেকটা সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কি সেটা? টেক অফের সময় বা তার ঠিক পরপরই ইঞ্জিন ফেলিওর। এর পক্ষে কি কোনো যুক্তি আছে, মানে কোনো প্রমাণ? সরাসরি প্রমাণ তো তদন্ত রিপোর্ট বলবে, তবে কিছু জিনিস ভাবাচ্ছে। যেমন একটা ভিডিওতে র্যাম এয়ার টারবাইন বা আরএটি। আরএটি সেটা কি জিনিস? ওটা হলো জরুরি অবস্থায় পাওয়ার সাপ্লাইয়ের জন্য একটা ছোট্ট পাখা। বিমানের পেটের নিচে থাকে। যদি ইঞ্জিনের পাওয়ার চলে যায়, এটা অটোমেটিক্যালি বেরিয়ে এসে হাওয়া থেকে পাওয়ার জেনারেট করে। তো ওই আরএটি চালু হওয়ার মতো একটা শব্দ শোনা গেছে বলে কেউ কেউ দাবি করছেন। আর কিছু প্রত্যক্ষদর্শী নাকি খুব জোরে শব্দ আর আলোর ঝলকানিও দেখেছেন। তাই ইঞ্জিন বিকল হওয়ার সম্ভাবনা একেবারে ফেলে দেয়া যায় না। তাহলে মূল সম্ভাবনা দুটো দিকেই যাচ্ছে, তাই তো? এক, পাইলটের ভুল বা কোনো টেকনিক্যাল সমস্যার জন্য ফ্ল্যাপস না খোলা। এর পক্ষে যুক্তি হলো বাইরে থেকে ইঞ্জিনে কোনো ধোঁয়া বা আগুন দেখা যায়নি। একমাত্র যিনি বেঁচে ফিরেছেন সেই যাত্রী বলেছেন ইঞ্জিনের আওয়াজ বেড়ে গিয়েছিল, যেটা হয়তো পাইলটরা শেষ চেষ্টা করছিলেন গতি বাড়াবার। আর দ্বিতীয় সম্ভাবনা হলো টেক অফ এর সময়ে বা তার একটু পরেই এক বা দুটো ইঞ্জিন বিকল হয়ে যাওয়া। যদিও দুটো ইঞ্জিন একসাথে বিকল হওয়া খুবই বিরল ঘটনা, কিন্তু যদি ফ্ল্যাপসের সমস্যা আগে থেকেই থাকে, তখন একটা ইঞ্জিন বিকল হওয়াও কিন্তু পরিস্থিতি মারাত্মক করে তুলতে পারে। তদন্ত তো নিশ্চয়ই চলছে পুরোদমের। হ্যাঁ, অবশ্যই। বিমানের ফ্লাইট ডেটা রেকর্ডার বা এফডিআর ব্ল্যাক বক্সের একটা অংশ, সেটা পাওয়া গেছে। আচ্ছা, ওটা থেকে বিমানের টেকনিক্যাল ডেটা গতি, উচ্চতা, ইঞ্জিনে পারফরম্যান্স, ফ্ল্যাপসে পজিশন, এইসব জানা যাবে। আর ককপিটে ভয়েস রেকর্ডার সিভিআর, সেটার খোঁজ চলছে। ওটা পাওয়া গেলে পাইলটদের শেষ মুহূর্তের কথাবার্তা, ককপিটের ভেতরের আওয়াজ, এগুলো জানা যাবে। সেটাই হয়তো আসল কারণটা বুঝতে সাহায্য করবে। ফাইনাল রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিত করে কিছুই বলা মুশকিল। দুটো সম্ভাবনায়, ফ্ল্যাপস সমস্যা নাকি ইঞ্জিন ফেলিয়ার, দুটোই বেশ জোরালো লাগছে। একদম। অথবা দুর্ভাগ্যজনকভাবে দুটো সমস্যাই হয়তো একসাথে ঘটেছিল, কে জানে। সত্যি অবাক লাগে, তাই না? এত অ্যাডভান্সড টেকনোলজি, এত শক্তিশালী ইঞ্জিন, এত কম্পিউটার, কিন্তু তারপরেও একটা ছোট্ট চেকলিস্ট ঠিকমতো মানা বা একটা অ্যালার্ম সিস্টেম ঠিকঠাক কাজ করার উপর কত কিছু নির্ভর করে। ঠিক তাই। এই ঘটনাটা আবার মনে করিয়ে দেয় যে বিমান চালনা আসলে একটা অনির্ধারিত জটিল প্রক্রিয়া, যেখানে টেকনোলজি, মানুষ, নিয়মকানুন, মেইনটেনেন্স
সব কিছুকে একসঙ্গে নিখুঁতভাবে কাজ করতে হয়। হুম। প্রযুক্তি যতই উন্নত হোক, মানুষের সতর্কতা, সিস্টেমের নির্ভরযোগ্যতা, এগুলোর গুরুত্ব আজও এক বিন্দু কমেনি। একটা ছোট্ট ভুল বা একটুখানি অমনোযোগও কিন্তু মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে, বিশেষ করে যখন এত জটিল সিস্টেম আর সময়ের চাপ থাকে। এটাই হয়তো এই ঘটনার এর থেকে আমাদের মূল শেখার বিষয়।